এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 91 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 91 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি। সে কি বলেছে? কোন ভগ্নাংশগুলো 2-এর 1-এর সমান? এরপরে দেখো, আমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুর ছবি দেখতে পাচ্ছি। সে বলেছে চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলোর মান সমান। এখন দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। এখানে এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। হ্যাঁ, দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। আচ্ছা, সমতুল মানে হচ্ছে কি? সমতুল কথাটার অর্থ হচ্ছে সমতুল্য বা একই সমান। সমতুল ভগ্নাংশটা আসলে কি, এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটিকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সমতুল ভগ্নাংশ, তাই না? তাহলে এই যে সমতুল কথাটা এখানে লেখা রয়েছে, এই সমতুল কথার অর্থ হচ্ছে কি? সমতুল মানে হচ্ছে সমান সমান বা একই। হ্যাঁ, এখন আমরা যদি দেখি, দেখো বন্ধুরা, আমরা এখন ধরে নিচ্ছি এটি একটি রুটি। হ্যাঁ, এবং এই পাশে আমরা ধরে নিচ্ছি এটি একটি কেক। তাহলে আমরা এটিকে ধরে নিচ্ছি এটি একটি রুটি এবং এটি হচ্ছে একটি কেক। এখন এই রুটিটিকে যদি আমাদের বলা হয় সমান দুটি ভাগে ভাগ করতে, তখন আমরা কি করব? এটিকে এই মাঝ বরাবর কিন্তু আমরা একটি ভাগ করব, তাই না? এই দেখো, আমরা কিন্তু সমান দুটি ভাগে এটিকে ভাগ করেছি। এবং এই যে কেকটি রয়েছে, এই কেককে যদি আমাদেরকে বলা হয় সমান 4টি ভাগে ভাগ করতে, তাহলে আমরা কি করব? এটিকে সমান 4 ভাগে এইভাবে করে ভাগ করব, তাই না? দেখো 1 2 3 4, অর্থাৎ 4টি ভাগে কিন্তু আমরা এটিকে ভাগ করেছি। এখন তোমাদেরকে যদি বলা হয় যে এই রুটির এই পাশে যে অংশটুকু রয়েছে বা এই পাশে যে ভাগটুকু রয়েছে, এই ভাগটিকে তুমি কিভাবে করে লিখতে পারো বা কিভাবে করে প্রকাশ করতে পারো? হ্যাঁ, এই এক ভাগকে তোমরা কিভাবে করে প্রকাশ করতে পারো? তাহলে তোমরা কিভাবে লিখবে? তোমরা নিশ্চয়ই লিখবে, যেহেতু রুটিটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটি হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 2 ভাগের 1 ভাগকে তোমরা কিভাবে করে লিখবে? তোমরা নিশ্চয়ই লিখবে নিচে 2 এবং উপরে লিখবে 1, তাই না? তার মানে 2 ভাগের 1 ভাগ। এবারে তোমাদেরকে যদি বলা হয় এই যে কেকটি রয়েছে, এই কেকের এই ভাগ এবং এই ভাগ, এই দুটি ভাগকে তোমরা কিভাবে করে প্রকাশ করবে? হ্যাঁ, বা এই 2 ভাগকে আমরা কি বলতে পারি? তখন তোমরা কিভাবে করে লিখবে এটিকে? যেহেতু এই কেকটিকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4, এজন্য তোমরা নিচে লিখবে হচ্ছে কত? 4। এখন এই 4 ভাগের মধ্যে এই এখানে আমরা কয় ভাগ দেখতে পাচ্ছি? 1 ভাগ 2 ভাগ, তাই না? তাহলে আমরা এবারে উপরে কি লিখে দেব? 4 ভাগের 2 ভাগ। তাহলে এই 4-এর 2 দ্বারা কিন্তু আমরা এখানে এই 2 ভাগকে বুঝাতে পারি, তাই না? এইভাবে করে কিন্তু আমরা এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখন বিষয় হচ্ছে, আমরা এখানে 2-এর যে 1 ভাগ দেখতে পাচ্ছি এবং 4-এর যে 2 ভাগ আমরা দেখতে পাচ্ছি, এই দুটি কি সমান হলো বন্ধুরা? এটি কিন্তু 2-এর 1 এবং এটি হচ্ছে 4-এর 2, দুটি কিন্তু সমান না, তাই না? আমাদের তো মনে হচ্ছে যে দুটি সমান না, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে এই দুটি একই রকম বা দুটি সমান, তাহলে কি একটু অবাক হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? আচ্ছা দেখো, এইখানেই আমাদের মূল মজার বিষয়। আমরা যদি দেখি এখানে যে 2-এর 1 রয়েছে, এই 2-এর 1 দ্বারা আমরা কি বুঝতে পারি? বা 2 ভাগের 1 ভাগ দ্বারা আমরা কি বুঝতে পারি? 2 ভাগের 1 ভাগ দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এই যে সম্পূর্ণ রুটিটি রয়েছে, এই রুটিটিকে কিন্তু আমরা দুটি সমান ভাগ করেছিলাম, তাই 2 ভাগের 1 ভাগ দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে অর্ধেক রুটিকে। কিন্তু দেখো, এই 2-এর 1 দ্বারা কিন্তু আমরা অর্ধেক রুটিকে বুঝতে পারি, তাই না? এবং দেখো, একই রকমভাবে এই কেকটাকে কিন্তু আমরা কয় ভাগ করেছিলাম? 4টি সমান ভাগে ভাগ করেছিলাম। তাহলে 4 ভাগের যে 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ হচ্ছে কোনটা? এই 1 ভাগ, এই 1 ভাগ। তাহলে এই 2 ভাগকে যদি আমরা আলাদা করে ফেলি, দেখো এই 2 ভাগকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে কিন্তু এই 4-এর 2 দ্বারাও কিন্তু আমাদের এই কেকের অর্ধেককে বোঝানো হয়, তাই না বন্ধুরা? এই পাশে রয়েছে অর্ধেক এবং এই পাশে রয়েছে
অর্ধেক। তাহলে 4-এর 2 দ্বারা কিন্তু আমরা বুঝলাম অর্ধেক, এবং 2-এর 1 দ্বারাও কিন্তু আমাদেরকে অর্ধেক বোঝানো হয়েছে। তাহলে এটি দ্বারাও আমাদের অর্ধেক বোঝানো হয়েছে এবং এটি দ্বারাও কিন্তু আমাদের অর্ধেক বোঝানো হয়েছে। তার মানে কি, এই 2-এর 1 এবং 4-এর 2 এই দুটি ভগ্নাংশই কিন্তু সমান বা সমতুল্য বা সমতুল, যেটাকে আমরা বলতে পারি। এই দেখো, সমতুল মানে একই সমান ভগ্নাংশ। এটি দ্বারা যা বোঝায় এটি দ্বারাও কিন্তু ঠিক একই জিনিসকেই বোঝায়। তো এই সমস্ত বা একই মানের যে ভগ্নাংশগুলো আছে, এই সমস্ত ভগ্নাংশগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। বন্ধুরা, আশা করি তোমরা খুবই সহজে বিষয়টি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 2-এর 1 এর সমতুল ভগ্নাংশগুলো হলো 4-এর 2, 6-এর 3, 8-এর 4, 10-এর 5। আমাদেরকে বলা হয়েছে এই যে 2-এর 1 এর সমতুল বা এর সমান ভগ্নাংশগুলো হলো এইগুলো। এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত ভগ্নাংশগুলোই ওর সমান। মানে এই 2-এর 1 দ্বারা যা বোঝানো হয় এগুলো দ্বারাও কিন্তু ঠিক একই জিনিসকেই বোঝানো হয়। তাহলে কিভাবে করে একই জিনিসকে বোঝানো হয় বা কিভাবে করে এগুলোর এর প্রত্যেকটি সমান হলো? দেখো বন্ধুরা, এখানে 2-এর 1 দ্বারা আমরা কি বুঝি? আমরা কিন্তু অর্ধেককে বুঝি, তাই না? একটু আগে আমরা যেটি শিখেছি। তাহলে এই যে দেখো, এই যে 4-এর 2 রয়েছে, তার মানে হচ্ছে কি 4 ভাগের 2 ভাগ। তো 4 ভাগের 2 ভাগ দ্বারাও কি বুঝি আমরা? আমরা কিন্তু অর্ধেককে বুঝি। তারপর আবার দেখো, এখানে রয়েছে 6 ভাগের 3 ভাগ। তাহলে 6-এর অর্ধেক কত? 3। তাহলে যেহেতু 6 ভাগের 3 ভাগ, তার মানে এটি দ্বারাও কিন্তু আমরা অর্ধেককেই বুঝি। আবার দেখো, এখানে নিচে রয়েছে 8, উপরে রয়েছে 4, অর্থাৎ 8 ভাগের 4 ভাগ। তাহলে 8-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক কিন্তু 4। তার মানে এটি দ্বারাও কিন্তু আমরা অর্ধেককে বুঝি। আবার দেখো, এখানে রয়েছে 10 ভাগের 5 ভাগ। তাহলে 10-এর অর্ধেক যেহেতু 5, তার মানে 10 ভাগের 5 ভাগ, এটি দ্বারাও কিন্তু আমরা অর্ধেককে বুঝি, যে কোনো জিনিসের অর্ধেককে বুঝি। তার মানে এই প্রত্যেকটি ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ বা একই সমান মানের ভগ্নাংশ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে দেখো, তোমাদের সুবিধার্থে যদি আমরা আরও একটি ভগ্নাংশ এখানে তৈরি করি, দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি, নিচে লিখতে পারি 12। আমরা লিখলাম 12, 1 10 2 12। তাহলে 12-র অর্ধেক হবে কত? আমরা জানি 12-র অর্ধেক হচ্ছে 6, তাই না? তাহলে 12 ভাগের 6 ভাগ, এটিও কিন্তু এই 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ বা একই সমান মানের ভগ্নাংশ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2-এর 1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। আচ্ছা, আমাদের এখন কিন্তু এই 2-এর 1-এর যে সমতুল ভগ্নাংশ বা একই মানের যে ভগ্নাংশগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে বা বের করতে বলা হয়েছে। দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই যে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলেছে? যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি, আমরা পাই, দেখো এখানে আমাদের রয়েছে 2-এর 1। তাহলে এই 2-এর 1-এর মধ্যে হর বলে কোনটাকে এবং লব বলে কোনটাকে? তোমরা তো নিশ্চয়ই এটি জানো। আচ্ছা, যদি তোমরা না জেনে থাকো, তাহলে তোমাদের জন্য আমি আবারও এই বিষয়টি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নে রয়েছে হচ্ছে 2-এর 1, তাই না? বা 2 ভাগের 1 ভাগ। এখন এই 2 ভাগের 1 ভাগের মধ্যে হর হচ্ছে কোনটাকে বলে এবং লব হচ্ছে কোনটাকে বলে? আমরা কিন্তু সবাই কম বেশি গরুর দুধ খেতে পছন্দ করি, তাই না বন্ধুরা? তো আমরা জানি যে গরুর দুধকে যখন জাল দেয়া হয়, তখন কিন্তু সেই দুধের উপরে একটা সর পড়ে, তাই না? তো সেই সরটা কোথায় পড়ে? দুধের উপরে পড়ে। তো এই যে সরটা পড়ে, এই সরকে কিন্তু গ্রামের অনেক অঞ্চলে বা গ্রামের অনেক ভাষায় কিন্তু এটিকে হর বলা হয়। তাহলে সেই দুধের হর বা যে সরটি, সেটি হচ্ছে পড়ে কোথায়? সেটি পড়ে হচ্ছে উপরে, তাই না? কিন্তু অঙ্কের যে হর, অঙ্কের হর সব সময় থাকে হচ্ছে নিচে। তো আমাদের সব সময় এটি মনে রাখতে হবে, দুধের যে স্বর বা হর, সেটি থাকে হচ্ছে উপরে এবং অঙ্কের হর থাকে হচ্ছে সব সময় নিচে। অর্থাৎ এইখানে আমরা যে 2 দেখতে পাচ্ছি, এই 2 হচ্ছে হর বা ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় হর এবং উপরে যে থাকে তাকে বলা হয় লব। আশা করি তোমরা
বুঝতে পেরেছো। এখন 2-এর 1 এর সমতুল্য বা এর সমতুল যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, এই 2-এর 1কে আমরা যে কোনো নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, আমাদের যেটি ইচ্ছা। আমরা ধরো এই 1কে গুণ করলাম হচ্ছে, আমরা ধরো 2 দিয়ে গুণ করলাম, 2 আমরা লিখলাম 1 গুণ 2 সমান সমান কত হবে? আমরা পাবো হচ্ছে 2 1-এ 2, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা এই নিচে হর যে 2 দেখতে পাচ্ছি, এই 2কেও কিন্তু আমরা 2 দ্বারাই গুণ করব। যদি আমরা এখানে 3 দ্বারা গুণ করতাম তাহলে ওকেও 3 দ্বারা গুণ করতাম, 2কেও 3 দ্বারা গুণ করতাম। যদি 4 দ্বারা গুণ করি তাহলে ওকেও 4 দ্বারা গুণ করব, ওকেও 4 দ্বারা গুণ করব। ঠিক আছে, মানে একই রকম সংখ্যা দিয়ে কিন্তু এই দুটিকেই আমরা গুণ করব। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এবারে 2 দ্বারা এই 2কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 2 2 4। আচ্ছা, যেহেতু ভগ্নাংশের মাঝখানে একটি এরকম ভাগ চিহ্ন থাকে, আমরা দিলাম ভাগ। তাহলে যখন আমরা একই সমান সংখ্যা দ্বারা এই দুটিকেই গুণ করলাম তখন আমরা কি পাচ্ছি? দেখো, এখানে পাচ্ছি 2 এবং নিচে পাচ্ছি হচ্ছে 4। তাহলে 4-এর 2, এই যে 4-এর 2 আমরা পেয়েছি, এই 4-এর 2কে বলা হয় এই 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ, মানে ওর সমতুল ভগ্নাংশ হচ্ছে এইটা। এখন আর কি কি সমতুল ভগ্নাংশ আছে এইটার আমরা একই রকমভাবে বের করতে পারি। দেখো, এখন এই যে 2-এর 1 রয়েছে, আমরা আবারও লিখলাম 2-এর 1। এই 2-এর 1কে এবারে আমরা কি করব? আগের বার যেহেতু আমরা 2 দ্বারা গুণ করেছি, এবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, ধরো আমরা এবারে গুণ করলাম গুণ 3, অর্থাৎ 1-এর সাথে 3কে গুণ করলে আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 3 1-এ 3। আচ্ছা, উপরে পেলাম আমরা 3। এরপরে এই 2কে আমরা কত দ্বারা গুণ করব? 2কে কিন্তু আবারও আমরা ঠিক 3 দ্বারাই গুণ করব। আমরা জানি একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এজন্য আমরা এখানে গুণ দিয়ে লিখব আবারও 3। তাহলে এবার যদি 2কে যদি আমরা এবারে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই? 3 2 6, তার মানে আমরা এখানে লিখে দেব 6। দেখো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6-এর 3। তাহলে এই যে 2-এর 1 রয়েছে, এর সমতুল ভগ্নাংশ আমরা কি কি পেলাম? এটি একটি সমতুল ভগ্নাংশ এবং এটি একটি সমতুল ভগ্নাংশ। তোমরা এরপরে কিন্তু এই 1-এর সাথে 4কে গুণ করতে পারো, তারপরে 2-এর সাথে 4কে গুণ করতে পারো, এরপরে 1-এর সাথে 5কে গুণ করতে পারো, 2-এর সাথে 5কে গুণ করতে পারো। গুণ করার পরে আমরা যে ভগ্নাংশগুলো এখানে পাবো সেই প্রত্যেকটি ভগ্নাংশ হচ্ছে 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ বা একই মানের ভগ্নাংশ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে করে কিন্তু তোমরা এই 2-এর 1-এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে বের করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি আমরা পাই, দেখো এখানে কিন্তু আমাদের লব রয়েছে 1 এবং হর রয়েছে 2। এই যে উপরে আমরা লিখেছি 1 এবং নিচে হর লিখেছি 2। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে? লব এবং হরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আমি একটু আগে তোমাদেরকে যেভাবে দেখিয়েছি, দেখো ওকে আমরা কি করলাম? গুণ করলাম 2 দ্বারা এবং 2কেও আমরা গুণ করলাম 2 দ্বারা, অর্থাৎ এই দুটিকে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করেছি। তাহলে 1-এর সাথে 2কে গুণ করলে হয়ে গেল 2 1-এ 2 এবং 2 আর 2 গুণ করে হয়ে গেল 2 2 4। তার মানে এটি হচ্ছে কি? এই এই যে 2-এর 1 ওর সমতুল ভগ্নাংশ হচ্ছে এটি। তারপরে দেখো, এখানে আমরা কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা যদি একটু পূরণ করার চেষ্টা করি, দেখো আমরা এবারে কি করেছি? 1কেও আমরা 3 দ্বারা গুণ করেছি, 2কেও আমরা এবারে কিন্তু 3 দ্বারা গুণ করেছি। তাহলে আমরা উপরে কি পাই? 3 1-এ 3 এবং আমরা নিচে কি পাই? 3 2 6। তাহলে এটিও কিন্তু একটি সমতুল ভগ্নাংশ, ওর সমতুল ভগ্নাংশ, তাই না? এবারে দেখো আমরা কি করব? আমরা 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি, এবার আমরা 4 দ্বারা গুণ করব, তাই না? তাহলে আমরা এখানে লিখব একটি 4 এবং নিচে লিখব একটি 4। তাহলে আমরা দেখো এখানে আমাদের উত্তর হয় কি না? আমরা যদি 1-এর সাথে 4কে গুণ করি তাহলে কত হয়? 4 1-এ 4 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর সাথে যদি 4কে গুণ করি তাহলে হয় 4 2 8। তার মানে আমাদের উত্তর কিন্তু এখানে মিলে গেছে। এরপরে দেখো 4 দ্বারা গুণ করা হয়ে গেছে, এখন আমরা 5 দ্বারা যদি গুণ করি দুটিকেই তাহলে আমরা পাই 5 1-এ 5 এবং আমরা এখানে পাই 5 2 10। তার মানে এই যে উত্তরগুলো আমরা পেয়েছি এই প্রত্যেকটি কিন্তু এই যে 2-এর 1 ওর সমতুল ভগ্নাংশ, তাই না? এই প্রত্যেকটি হচ্ছে একই মানের বা সমান ভগ্নাংশ। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে
যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয়। মানে আমরা একটু আগে যা করেছি, এই যে কাজগুলো করেছি সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে যে কোনো ভগ্নাংশের, এই যে যেমন একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি, তার মানে দেখো এখানে কিন্তু আমরা একই রকম সংখ্যা দ্বারা গুণ করেছি, এখানে একই রকম সংখ্যা দ্বারা গুণ করেছি। যদি আমরা একই রকম সংখ্যা দ্বারা গুণ করি এবং গুণ করার পরে আমরা যে ভগ্নাংশটি পাবো, যেমন এখানে যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি, হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে সমতুল ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে এই ছেলেটি কি বলেছে, সে বলেছে আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব। এখন দেখো এই যে মেয়ে শিশুটি রয়েছে, সে কি বলেছে চলো খুঁজে দেখি। দেখো এবারে আমাদের হচ্ছে দেখতে হবে বা খুঁজে বের করতে হবে যে আমরা খুব সহজে কিভাবে যে কোনো সমতুল ভগ্নাংশকে বুঝতে পারি বা চিনতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আমরা 2-এর 1 ও 4-এর 2 সমতুল ভগ্নাংশ দুইটি নিয়ে দেখি। দেখো এখানে কিন্তু আমরা দুটি সমতুল ভগ্নাংশ নিয়েছি, তাই না? এটি এবং এটি দুটিই কিন্তু সমতুল। তাহলে আমরা এবারে কি করলাম, এই 2-এর 1কে লিখলাম এখানে এবং 4-এর 2কে লিখলাম এখানে। এবার আমরা কি করব, দেখো আমরা এই যে লব রয়েছে, এই লবের সাথে এই যে হর রয়েছে, এই হরকে আমরা গুণ করব, মানে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা এবং এখানে নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা, এরকম আড়াআড়ি যদি আমরা গুণ করি, দেখো গুণ করার পরে আমরা যে উত্তরটি পাবো, এই উপরে এবং নিচে যদি উপর নিচ দুই জায়গাতে যদি একই উত্তর আমরা পাই, তাহলে আমরা মনে করে নিব বা ধরে নিব যে এই দুটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। ঠিক আছে? যেমন দেখো এই দুটিকে যদি আমরা গুণ করি, প্রথমে আমরা কি করব, এই দুটিকে গুণ করব 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2, আমরা 2-এর সাথে 2কে গুণ করলে পাই 2 2 4। এরপরে দেখো আমরা যদি এই দুটিকে গুণ করি, 1 এবং 4কে যদি গুণ করি, আমরা লিখলাম 1 গুণ 4, তাহলে হয় 4 1 4। তার মানে দেখো উপরেও আমরা পাচ্ছি 4 এবং নিচেও পাচ্ছি আমরা 4। তার মানে হচ্ছে এই দুটি ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ। এবার আমরা যদি আরও একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আচ্ছা আমরা ধরে নিচ্ছি এখানে রয়েছে 3-এ 2 এবং এখানে আমাদের রয়েছে আমাদের বলা হয়েছে 9-এর 6। এখন আমাদের যদি বলা হয় যে 3-এর 2 এবং 9-এর 6 এই দুটি কি সমতুল ভগ্নাংশ, তোমরা এটিকে কিভাবে করে খুঁজে বের করবে? আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, তাই না? মানে উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা এবং নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা, এই দুটিকে আমরা গুণ করব, তাই না? তাহলে আমরা কি করব, এই 3-এর সাথে উপরে যে 6 রয়েছে এটিকে গুণ করব এবং 2-এর সাথে নিচে যে 9 রয়েছে এটিকে আমরা গুণ করব এবং গুণ করার পরে দেখব যে এই দুটির উত্তর অর্থাৎ উপরে এবং নিচে সমান উত্তর আমরা পাই কিনা। আচ্ছা দেখো আমরা যদি গুণ করি, আমরা প্রথমে 3-এর সাথে যদি 6কে গুণ করি, আচ্ছা আমরা লিখলাম হচ্ছে 3 গুণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 6। এখন 3-এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 3 6 18, তাই না? আমরা লিখে দিলাম 18। এরপরে দেখো আমরা এবারে কি করব, এই 2-এর সাথে 9কে গুণ করব, আমরা লিখব 2 গুণ 9। এখন 2-এর সাথে 9কে গুণ করলে কত হয়? আমরা জানি 9 2 18। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি 18 এবং নিচেও দেখতে পাচ্ছি 18, তার মানে এই দুটি কিন্তু মিলে গেল। অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি যে 3-এর 2 এবং 9-এর 6 এই দুটি হচ্ছে সমতুল ভগ্নাংশ বা একই সমান বা একই মানের ভগ্নাংশ। খুব মজার একটি বিষয়, তাই না বন্ধুরা? তো তোমরা এইভাবে করে অন্যান্য ভগ্নাংশগুলো তৈরি করে তোমরা নিজেরা বের করার চেষ্টা করো যে এগুলো সমতুল ভগ্নাংশ কি না। তো বন্ধুরা আমরা যদি বইয়ে চলে যাই, একদম শেষে আমাদেরকে এখানে বলা হয়েছে দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুইটি সমতুল হবে। অর্থাৎ আমরা এইখানে যে কাজটি করেছি সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে লব এবং হরকে আমরা যদি পরস্পর গুণ করি, তাই না? তাহলে আমরা যে গুণফলটি পাবো, এই গুণফলটি যদি সমান হয়, উপরে এবং নিচে যদি সমান হয়, তাহলে আমরা ধরে নিতে পারি এই দুইটি হচ্ছে কি
সমতুল ভগ্নাংশ। এইভাবে করে কিন্তু আমরা সমতুল ভগ্নাংশ খুব সহজেই চিনতে পারি বা খুঁজে বের করতে পারি। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে আজকে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই এটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।